আচ্ছা, হোপফুলি স্ক্রিন দেখা যাচ্ছে। সেন্সর হচ্ছে আমরা বিভিন্ন টাইপের সেন্সর সেটা পড়বো। এর মধ্যে পজিশন সেন্সর আছে যে দেখতেছো তোমরা সেন্সরগুলোর নাম। পজিশন সেন্সর আছে, তারপরে প্রক্সিমিটি সেন্সর আছে, লোড সেন্সর আছে, প্রেসার সেন্সর আছে, টেম্পারেচার সেন্সর, ফ্লো সেন্সর, এরকম বিভিন্ন টাইপের সেন্সর আছে। একেকটার একেকটা কাজ। পজিশন সেন্সর বুঝতেছো যে কোনো পজিশন নির্দেশ করে। প্রক্সিমিটি সেন্সর এটা হচ্ছে কোনো বস্তুর অবস্থান নির্দেশ করে যে ওই অবস্থানে আসছে কিনা। যেমন আমাদের মোবাইলে প্রক্সিমিটি সেন্সর থাকে, যখন আমরা কল ধরে কানের কাছে নিয়ে আসি তখন হচ্ছে আমাদের স্ক্রিনটা অফ হয়ে যায়। তো এটা হলো একটা প্রক্সিমিটি সেন্সর, যে আমাদের কানের কাছে বা কোনো অবজেক্টের কাছে মোবাইলটা আছে কিনা সেটা ডিটারমাইন করতে পারে। লোড সেন্সর হচ্ছে বেসিক্যালি আমরা ইয়াতে ইউজ করি, ব্রিজ, সেতু, ফ্লাইওভার এই জায়গাগুলোতে ইউজ করি যে ম্যাক্সিমাম লোড পার হয়ে যাচ্ছে কিনা। প্রেসার সেন্সর এটা রেগুলারলি ইউজ হয়, বয়লারে ইউজ হয়। তারপর বয়লার আছে, কম্প্রেসরে ইউজ হয়। যে জায়গাগুলোতে প্রেসার, টারবাইন একটা বড় জায়গা, টারবাইন ইউজ হয়। এই জায়গাগুলোতে তোমার প্রেসার সেন্সরটা ইউজ করে। টেম্পারেচার সেন্সর আমাদের রেগুলারলি কাজে লাগে। ইভেন আমাদের থার্মোমিটার আমরা ইউজ করি টেম্পারেচার সেন্সর। ফ্লো সেন্সর হচ্ছে ফ্লো রেটটা মাপে। এখানে অরিফেস আছে, ভেঞ্চুরিমিটার আছে, পিটিও টিউব আছে। এই তো আমরা সবগুলো মোটামুটি দেখবো। তো দেখো, প্রথমে আসে হলো ডিসপ্লেসমেন্ট সেন্সর, বা এটা হলো আমাদের পজিশন দেখাবে। তো একটা পোটেনশিওমিটার, এটা হলো সবচেয়ে ইজি একটা ডিসপ্লেসমেন্ট সেন্সর। দেখো এই জায়গাতে আমাদের একটা ইনপুট ভোল্টেজ থাকবে। ধরলাম যে এখানে 100 ভোল্ট দেওয়া আছে। এখন এই পুরা তারটাতে তখন হচ্ছে আমার 100 ভোল্ট ড্রপ করবে। দেন আর কোথাও কিন্তু রোধ নাই, তার মানে পুরো ভোল্টেজটাই এই তারটাতে ড্রপ করবে। এখন এই তারটার যদি এতটুকু অংশ আমি নেই, তাহলে আমার আউটপুট ভোল্টেজ পাবো এতটুকুতে, যতটুকু ড্রপ করছে ততটুকু। যদি আমি এতটুকু নেই, তাহলে আমি আউটপুট ভোল্টেজ পাবো এতটুকুতে কতটুকু ড্রপ করছে ততটুকু। এই জায়গাতে আসলে রোবটের কোনো আর্ম বা কিছু একটা লাগানো থাকবে। এই আর্মটা ধরো যে এই জায়গা থেকে একটু পিছনে সরে আসলো। পিছনে সরে আসলে আমার বর্তমানে কাঁটাটা আছে এই জায়গায়। তার মানে একটু কম ভোল্টেজ আমি আউটপুটে পাবো, হচ্ছে এতটুকু অংশ কতটুকু ভোল্টেজ ড্রপ করছে। ধরো যে উল্টাটা হইলো, ধরো যে আমাদের আর্মটা একটু সামনে আগায় গেল। সামনে আগালে আমার এই যে প্রোবটা, এই প্রোবটা ধরো যে এই জায়গায় চলে আসলো। তার মানে এখন আমার আউটপুট ভোল্টেজ আগের থেকে একটু বেশি পাবো। এই তো আমরা ভোল্টেজের আউটপুট ভোল্টেজ কত পাবো সেটার উপর ভিত্তি করে আমরা এটা ডিসপ্লেসমেন্টটা মেজার করতে পারবো। একেবারে ইজি জিনিস, বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে রোটারি পোটেনশিওমিটার। এটা বেসিক্যালি হচ্ছে একটা ওই লিনিয়ার পোটেনশিওমিটার, একটু আগে যেটা দেখছো জাস্ট হলো একটু বাঁকানো, এটাই, আর কিচ্ছু না। তো এই যে এটা হলো আমাদের পোটেনশিওমিটারটা। খেয়াল করলে দেখবা যে এখানে 350 ডিগ্রি রেঞ্জ, 360 ডিগ্রি না, কেন ম্যাক্সিমাম রেঞ্জ আসলে 350 ডিগ্রি হয়। তার কারণ হচ্ছে যে এই জিনিসগুলো লাগানো জায়গা রাখতে হবে। 360 ডিগ্রি করলে এটা পুরোপুরি লেগে যাবে, আমার এই প্রোবগুলো লাগানো কোনো জায়গা থাকবে না এই কারণে। তো বেসিক্যালি আবারও আগের মতোই, যে আমাদের যদি একটা ধরো যে রোবট আর্ম এটার সাথে লাগানো আছে, এই জিনিসটা ঘুরে ধরো যে এই পাশে আসলো, ঘুরে আসলে হচ্ছে আমাদের এতটুকু পরিমাণে সরণ ঘটলো, তখন আমাদের রেজিস্ট্যান্সের, আমাদের ভোল্টেজ ড্রপ কতটুকু হয়েছে সেটা আমরা মাপতে পারবো। ওখান থেকে হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টটা ডাইরেক্টলি চলে আসবে যে ডিসপ্লেসমেন্ট এত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে, দেখো এটা একটা সিম্পল ম্যাথ। আমাদের বলা আছে যে একটা পোটেনশিওমিটার পিওটি 10 ভোল্ট সাপ্লাই করা আছে, এটা হলো 82 ডিগ্রিতে সেট করা। আমার বলা আছে একটা সিঙ্গেল টার্নে এটা 350 ডিগ্রি যায়। আমাদের আউটপুট ভোল্টেজটা মাপতে বলছে। আউটপুট ভোল্টেজ কত? তো 10 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে, তার মানে যদি আমাদের পোটেনশিওমিটারটা এখান থেকে যাত্রা শুরু করে, সাপ্লাই ভোল্টেজ যদি 10 হয়, এই পুরা জিনিসটা ঘুরে আসলে বা 350 ডিগ্রি যদি ঘোরে, এই 10 ভোল্টটা কভার করবে 350 ডিগ্রিতে। কিন্তু আমার আছে কত ডিগ্রিতে? 82 ডিগ্রিতে। তার আউটপুট ভোল্টেজ কত? 10 ভোল্ট কভার করবে 350 ডিগ্রিতে। তাহলে পার ডিগ্রিতে কত ভোল্ট? 10/350। আমাদের আছে কত ডিগ্রি? 82 ডিগ্রিতে। এই তো, এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ। বোঝা গেছে? কোনো কোশ্চেন নাই? আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো একটা সিঙ্গেল টার্ন পোটেনশিওমিটার, সেটা লিনিয়ারিটি এরর। লিনিয়ারিটি এরর কি জিনিস আমি বলতেছি। 0.1% কানেক্টেড টু এ 5 ভোল্ট ডিসি সোর্স। আর আমাকে বলা আছে হলো কি পরিমাণ অ্যাঙ্গেল এরর হতে পারে। লিনিয়ারিটি এরর মানে রিডিং এরর। একটা জিনিস ধরো যে তোমার কি বলে, যখন হচ্ছে এতটুকু সরণ হয়, আমার দেখানো উচিত 10 ভোল্ট, বাট আমার মিটারটা হয়তো একটু নষ্ট বা হয়তো একটু প্রবলেম আছে, সেটা 10 ভোল্ট না দেখায় মেবি 10.5 ভোল্ট দেখাচ্ছে বা 10.3 ভোল্ট দেখাচ্ছে। এটা যন্ত্রের ত্রুটি হতে পারে। আমরা পড়তে
ত্রুটি করতেছে। আমরা হয়তো 10 ভোল্ট, এটা আমরা 10.5 ভোল্ট পড়তেছি বা 10.3 ভোল্ট পড়তেছি। তো এটা হলো রিডিং এ যে এররটা সেটাকে বলা হয় লিনিয়ারিটি এরর। এখন লিনিয়ারিটি এরর 0.1% মানে 100 মেজারমেন্টে এরর হয় হচ্ছে 0.1। বোঝা গেছে? তাহলে আমাদের টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি? ম্যাক্সিমাম হচ্ছে 350 ডিগ্রি। তাহলে ম্যাক্সিমাম এরর কত হতে পারে? 350 ডিগ্রিতে ইনটু 350। ডান। এটাই। আর কিচ্ছু না। একেবারেই সিম্পল ম্যাথ। 0.1 এরর হয় 100 তে, তাহলে 350 এ কত এরর হয়? এটাই হলো আমাদের টোটাল অ্যাঙ্গেল। স্যার ভ্যালুটা কি স্যার কমতে পারে না? মানে স্যার 10 ভোল্টের জায়গায় যদি 9.5 দেখায় বা 9.7 হতে পারে। কথা হচ্ছে আমার 100 তে কত এরর হয়? একই জিনিস। আমার 100 তে কত এরর হয়? এই 0.1% এরর হয়। আমরা এটাকে পার্সেন্টে নিব। ধরো যে আমার দেখানোর কথা 10, 9.7 দেখাচ্ছে। তখন আমি লিনিয়ারিটি এররটা ক্যালকুলেট করব কেমনে? আমার 10 এ এরর হচ্ছে 0.3, 10 এ তাহলে 100 তে কত হচ্ছে? এই জিনিসটা তোমাদের দেওয়া আছে ক্যালকুলেট করে। যে লিনিয়ারিটি এররটা এত। তাহলে এই এররটা এত মানে বোঝাচ্ছে 0.1 এরর হয় 100 তে, তাহলে 350 এ কত এরর হইতে পারে? এই যে এত ডিগ্রি। বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে এটা হলো একটা দ্বিতীয় ডিসপ্লেসমেন্ট সেন্সর। আমরা প্রথমটা বললাম পোটেনশিওমিটার, আমরা লিনিয়ার পড়ছি, রোটারি পড়ছি। এটা একটুখানি কঠিন আগের থেকে। এটা হলো একটা মানে বলা হয় অপটিক্যাল এনকোডার। তো এটা দুইটা টাইপ আছে আমরা পড়বো, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল, একটা হচ্ছে অ্যাবসোলুট। এখন দুইটার মধ্যে পার্থক্য হলো ইনক্রিমেন্টাল দিয়ে আমরা হচ্ছে ইনফিনিট টাইপের অ্যাঙ্গেল মাপতে পারি। মানে ধরো যে মানে আমাদের একবার ঘূর্ণনে তো 360 ডিগ্রি, বাট আমরা ধরো 370, 80, 700, 2000, 10,000, 20,000 অ্যাঙ্গেল, ওইটা হচ্ছে এটাতে মাপতে পারবো। আর অ্যাবসোলুট মানে হলে একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত মাপতে পারবো, যে মেবি হলো 300 পর্যন্ত মাপতে পারে, 300 বাইরে আর মাপা এটাতে সম্ভব না। এটা হলো পার্থক্য। এখন কেমনে এই জিনিসটা অ্যাচিভ করা হয় এটা আমরা এখন একটু দেখার ট্রাই করি। দেখো, ইনক্রিমেন্টাল এনকোডার একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো। এখানে হচ্ছে একটা লাইট, একটা থাকে হচ্ছে লাইটের সোর্স, এই যে এটা হলো আমাদের লাইটের সোর্স, এখান থেকে লাইটটা বের হবে। এটা হচ্ছে আমাদের লাইটের সেন্সর বা লাইট ডিকোডার যেটা বলো না কেন, সেন্সরটা। এখন এই যে প্রত্যেকটা ভাগ বা স্লট কাটা, স্লটার একটা অ্যাঙ্গেল থাকে। সাপোজ যে অ্যাঙ্গেলটা হচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে একটা স্লট পার হয়ে পরবর্তী স্লট যদি পার হয়, দুইটা স্লট যদি পার হয়, তার মানে এটা কত ডিগ্রি গেছে? 30 ডিগ্রি। তিনটা স্লট পার হলে কত ডিগ্রি গেছে? 3 × 45 ডিগ্রি। চারটা স্লট যদি ক্রস করে, এখানে যদি বুঝতে পারে ডিটেক্টর যে 4 বার হচ্ছে এখানে ক্রস করছে, কারণ প্রত্যেকবার স্লট আসলে হচ্ছে সেন্সর একটা করে যে লাইট বিম পাচ্ছে, তাহলে চারটা স্লট ক্রস করলে এটা হলো 60 ডিগ্রি। এইভাবে যতগুলো স্লট ক্রস করবে ও জাস্ট ওটাকে 15 ডিগ্রি দিয়ে গুণ দিবে, গুণ দিয়ে আমাদের অ্যাঙ্গেলের ভ্যালুটা বলবে। বুঝতে পারছো? এটাই হলো সিম্পল ইনক্রিমেন্টাল এনকোডার। এখন যদি 2000টা স্লট এরকম অতিক্রম করে, ও জাস্ট এটাকে 15 দ্বারা গুণ করবে, যত আসে 30,000 ডিগ্রি। বোঝা গেছে? এটাকে আমরা এখন 360 দিয়ে ভাগ করলে কত টার্ন ঘুরছে সেটা বের করতে পারবো। এখন মনে রাখবা, একটা ইনক্রিমেন্টাল এনকোডার সবসময় রিলেটিভ অ্যাঙ্গেলটা দিবে। রিলেটিভ অ্যাঙ্গেল মানে ধরো একটা জিনিস এই জায়গায় আছে, অলরেডি ওই জায়গায় আছে। এখন এই অ্যাঙ্গেলটা আমরা কখনোই জানতে পারবো না এটা থেকে। এ যখন হচ্ছে ঘুরে এতটুকু জায়গায় যাবে, 5টা স্লট পার হবে, এই যে ঘোরার সময় ধরো যে 5টা স্লট পার হয়েছে, ও তখন বলতে পারবে আচ্ছা 5টা স্লট পার হয়েছে, 5 × 15 কত আসে? 5, 75 ডিগ্রি অ্যাঙ্গেল পার হয়েছে। ও আগে যে কত অ্যাঙ্গেলে ছিল সেটা জানে না। মেবি আগে হচ্ছে এটা 30 ডিগ্রি আগায় ছিল যখন ঘোরার শুরুতে, ও এটা কখনোই জানতে পারবে না। ও যা জানবে এতগুলো স্লট ঘুরছে, এরপরে 75 ডিগ্রি আগাইছে। ও সবসময় রিলেটিভ অ্যাঙ্গেলটা দিতে পারবে, যে আগে এই জায়গায় ছিল, কোথায় ছিল জানি না, বাট আগের সাপেক্ষে এতটুকু আগাইছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমাদের পরে একটু কাজে লাগবে। নেক্সট আসি হচ্ছে এই যে এটা ইনক্রিমেন্টাল এনকোডারের একটা অ্যানিমেশন দেখতে পারো। এই যে দেখো, এই যে একবার, দুইবার, তিনবার, এই যে এরকম করে যে বিমটা এখানে পড়তেছে, এটা ক্যালকুলেট করতেছে যে কয়বার পড়ছে, কাউন্টার। সহজ জিনিস। নেক্সট হলো, আচ্ছা আর একটা জিনিস, ইনক্রিমেন্টাল এনকোডার কেমনে বোঝে যে সেটা আসলে কি তোমার ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। একটু খেয়াল করে যে আমার এখানে দুইটা ইয়ে আছে, আউটপুট এ, আউটপুট বি, দুইটা হচ্ছে সেন্সর লাগানো আছে। এই দুইটাই হলো ডিটেক্টর। বুঝছো? এই দুইটাই ডিটেক্টর। তো যখন এই জিনিসটা এইদিকে ঘুরবে, এই বরাবর ঘুরবে, যখন এই বরাবর ঘুরবে, তখন হচ্ছে আমার এই ডিটেক্টরটা আগে কিন্তু হচ্ছে পাবে।
আচ্ছা আমি অ্যানিমেশনটা চালু করি, তাহলে মেবি একটু ভালো বুঝতে পারবো। দেখো যখন এই যে এদিকে ঘুরতেছে, দেখো এই ডিটেক্টরটা আগে পাচ্ছে আউটপুট এ, এই যে ও ডিটেক্ট করলো, এরপরে ও ডিটেক্ট করলো, ও ডিটেক্ট করলো, ওর সেন্সরটা আগে আসলো, তারপর হচ্ছে দেখো সবুজ বিমটা পালসটা পাইলাম। তো তার মানে হলো এই যে যে আগে পাচ্ছে, এই যে আউটপুট এটা আগে পাচ্ছে, এটাকে বলা হয় লিডিং আউটপুট। এটা হচ্ছে এখানে আমরা বলবো এটা বি কে লিড করতেছে আর বিটা এ কে ল্যাগ করতেছে। এটা যদি হয় তার মানে এই বস্তুটা কিভাবে ঘুরতেছে, এই যে ক্লকওয়াইজে ঘুরতেছে। এখন যদি চিন্তা করো যে উল্টা দিকে ঘুরতো, ধরো যে এটা এভাবে না করে উল্টা দিকে ঘুরতো, তাহলে কিন্তু আউটপুট বিটা হচ্ছে লিডে থাকতো, ও আগে পাইতো, তারপর হচ্ছে আউটপুট এটা পাইতো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলতাম যে আচ্ছা না, সেটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে। এই দেখো এখানে তোমার দুইটা সিগন্যাল দেওয়া আছে। যখন হচ্ছে আমার এটা লিড করতেছে তখন হচ্ছে যে কাউন্টার ক্লকওয়াইজ, এটা হলো এটার কেসে, এই যে এই জিনিসটার কেসে এখানে একটা ফটো ডিটেক্টর, এখানে একটা ডিটেক্টর দেওয়া আছে। তো যখন হচ্ছে তোমার এটা হচ্ছে লিড করতেছে, ক্লিয়ারলি যে এটা লিড, ভি2টা যখন লিড করতেছে, ভি2 লিড মানে কি ও আগে পাবে তারপরে ও পাবে। তো সেক্ষেত্রে এটা কি কাউন্টার ক্লকওয়াইজে করতেছে। আবার সিমিলারলি যখন হচ্ছে আমাদের ভি1টা লিড করতেছে, কারণ দেখো ভি1 আগে উপরে উঠছে, তার কিছুক্ষণ পরে ভি2টা উপরে উঠছে, তার মানে এখানে ভি1টা লিড, ভি2টা ল্যাগ। তো এটা যখন লিড করতেছে তখন হচ্ছে এটা ক্লকওয়াইজে ঘুরতেছে। বুঝছো? এটাই জাস্ট হলো কোনটা লিড করতেছে কোনটা ল্যাগ করতেছে এটার উপর বেস করে এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতেছে। আচ্ছা কোনো কোশ্চেন নাই? ওকে, দেখো এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল ম্যাথ। প্রথমটা দেখো, আমাদের বলা আছে একটা ইনক্রিমেন্টাল এনকোডারে 360টা স্লট আছে, একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে সেটা 100 স্লট ক্লকওয়াইজ ঘুরছে, 30 স্লট কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে, 45 স্লট ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে 100 স্লট ক্লকওয়াইজে মাইনাস 30 স্লট হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ উল্টা দিকে গেছে, প্লাস 45 স্লট হচ্ছে ক্লকওয়াইজে। তাহলে 100 30 70 115, 115টা স্লট নেট ঘুরছে। 100 স্লট ঘুরছে, 30 স্লট পিছনে গেছে, 45 স্লট আবার সামনে গেছে। তো তাহলে টোটাল কত? আচ্ছা 115 স্লট ঘুরছে। হ্যাঁ, এখন পার স্লট কত ডিগ্রি কারেন্ট পজিশন? টোটাল হচ্ছে 360টা স্লট আছে। তাহলে 360টা যদি স্লট থাকে আমাদের এই পুরা জিনিসটা ঘুরতে, ধরো যে এখানে 360টা স্লট আছে, তাহলে পুরো 360 ডিগ্রি ঘুরতে 360টা স্লট লাগবে। তাহলে পার স্লট ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 360 বা 1 ডিগ্রি। আমার ঘুরছে হচ্ছে 115টা স্লট, তাহলে 1 ডিগ্রি বা 115 ডিগ্রি পজিশন বর্তমানে। আবার স্যার এখানে 350 হইল না কেন? এটা তো ইনক্রিমেন্টাল, এটা তো পোটেনশিওমিটার না, পোটেনশিওমিটারের নিচে জিনিসপত্র থাকে, এই যে এটা। আর এটা তো একটা জাস্ট সার্কেল, এখানে জাস্ট স্লট কাটা, এখানে তো এরকম যন্ত্র লাগানোর ইয়া নেই। বুঝছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার দেখো এখানে একটা বলা আছে পজিশন সেন্সরের সিস্টেমের 250টা স্লট ডিসি ইউজ করে। ওকে, আমার 250টা স্লট আছে। তো 250 স্লট থাকলে কি আনলে আমার তাহলে পুরো একবার রোটেশন বা 360 ডিগ্রি ঘুরতে হয় 250টা স্লট ইউজ করবে। তাহলে পার স্লটে কত? পার স্লটে হচ্ছে 360 বাই 250। এখন আমরা বলছে বর্তমান ভ্যালু হচ্ছে এত, তাহলে এই জিনিসটা পাওয়ার সাথে সাথে আমরা এটার হলো ইয়াতে নিয়ে যাব, কি বলে ডেসিমেলে নিয়ে যাব। ডেসিমেলে নিলে এটা সবাই পারো, এটার সাথে 2 গুণ করবা, 2 গুণ করবা, এটা 0 1 2 এভাবে করে যোগফলটা বের করবো, এটা আসবে 38। তো 38 মানে বর্তমানে 38টা স্লট পার করছে। যে কাউন্টার মানে গুনতেছে কয়টা স্লট পার হয়েছে, আমরা তখন দেখছিলাম যে কাউন্টার গুনে। তাহলে 38টা স্লট পার হলে পার ডিগ্রিতে পার স্লটে এত ডিগ্রি, তাহলে 38টা স্লটে কত ডিগ্রি এই যে চলে আসবে। বুঝছো? সিম্পল ম্যাথ। নেক্সট হচ্ছে অ্যাবসোলিউট এনকোডার। এটা একটু তুলনামূলকভাবে কঠিন বাকিগুলা থেকে। দেখো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই জিনিসটা যখন ঘুরে, আচ্ছা অ্যানিমেশনটা দেখো তাহলে কিছুটা আইডিয়া হবে। দেখো এক এক সময় এক একটা মানে সেন্সর হচ্ছে ইয়াটা আলোটা পড়তেছে, একবার 2টা পড়তেছে, 3টা পড়তেছে, একবার নিচেরটাতে যে উপরেরটাতে, এক একটা সময় এক একটাতে পড়তেছে। প্রত্যেকটা এই যে পড়তেছে প্রত্যেকটা আসলে ইউনিক একটা কম্বিনেশন এবং প্রত্যেকটা এক একটা বাইনারি নাম্বার নির্দেশ করে। যেমন দেখো
এই জিনিসটা যখন হচ্ছে আমার লাইটের সামনে থাকবে তখন দেখো কোনো লাইটই পাস করতে পারবে না, না এটা না এটা না এটা, ধরো হচ্ছে 3টা বিম আছে, তার মানে 0 0 0। যখন এর পাশে আসবে, এই যে স্লটটা যখন ঘুরে ওই লাইটের এখানে আসবে, 3টাই পাস করবে লাইটের বিম, তাহলে 1 1 1। এখানে দেখো 2টা পাস করবে, একটা পারবে না, তার মানে 1 1 0। এখানে দেখো এটা পাস করবে, এটা পাস করবেন, এটা পাস করবে, তাহলে 1 0 1। এখানে এটা পাস করবে, বাকি 2টা পাস করবে না, তার মানে প্রত্যেকটা একটা ইউনিক কম্বিনেশন। 1 1 0, এটা হচ্ছে 1 0 1 0, ইউনিক কম্বিনেশন। এর প্রত্যেকটা একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে। যেমন ধরো এটা বোঝালো 0 অ্যাঙ্গেল, এটা মেবি 30 অ্যাঙ্গেল, এটা 60 অ্যাঙ্গেল, এটা ধরো মেবি 90 অ্যাঙ্গেল, এটা 120, এটা হচ্ছে মেবি 150, এটা 180 অ্যাঙ্গেল। ও আচ্ছা ঘুরে ধরো যে এটা 210, মেবি 210 অ্যাঙ্গেল। ওই 0 থেকে 210 পর্যন্ত দেখাতে পারবে, এর বেশি দেখাতে পারবে না, কারণ ওর কাছে জানা আছে 0 0 1 মানে 210। ও যে আবার ঘুরবে, আবার ঘুরে ধরো যে ট্রিপল 1 আসলো, ও তখন এটাকে আর বলবে না যে 210 এর সাথে আরো 30 ডিগ্রি যোগ হয়েছে, যোগ হয়ে 240 ডিগ্রি হয়েছে, না, এটাও জানবে না, কারণ ওর কাছে বলে আছে যে 1 1 1 মানে 30 ডিগ্রি। এই জন্য ও আসলে ওই 210 এর বাইরে দেখাতে পারবে না। আমাদের আগেরটাতে এই ধরনের সমস্যাটা ছিল না, যতগুলো স্লট ততগুলো অ্যাঙ্গেল দ্বিগুণ করলে হবে, পার স্লটে কত অ্যাঙ্গেল, বুঝছো? তো এটা হলো অ্যাবসোলুট এনকোডার, যেটা হলো একটা নির্দিষ্ট ভ্যালু দেখাতে পারে, বাট এটা হলো অ্যাবসোলুট অ্যাঙ্গেলটা দেখে, এটা আমরা ডাইরেক্ট বলে দিবে বর্তমানে পজিশন কত, আগে পজিশন কত, কারণ ওর কাছে বাইনারি ভ্যালুটা তখন হচ্ছে আছে, যে বাইনারি ভ্যালু মানে তো 30 ডিগ্রি। এখন একটা জিনিস, একটা রোবটের আর্ম যদি এই বরাবর থাকে, ওটা লাইট ফেলালে দেখতে পারবে যে এক এক পাস করতেছে, এটা পাস করতেছে না, তার মানে এটা যদি যেহেতু পাস করতেছে, এটা 1 1 0। এখন 1 1 0 মানে কত ডিগ্রিতে আছে, এই যে এটা 60 ডিগ্রিতে আছে, তার মানে বর্তমানে 60 ডিগ্রিতে আছে। এটা আমরা আগেরটাতে জানতে পারতাম না, এখন আমরা জানতে পারি যে এখন কোথায় আছে। আচ্ছা, নেক্সট হলো একটু খেয়াল করো, এই যে কতক্ষণ আগে আমরা দেখলাম 0 0 1 0 0, এই যে এই কোডগুলো আর কি, এই যে যেমন এটা হলো 0 0 0, এর পরের কোডটা হচ্ছে 0 0 1। এখন আমি যদি এটা বাইনারির মতো লিখতে যাই, বাইনারিতে কিন্তু 0 0 0, তারপরে 0 0 1, তারপরে 0 1 0 আসে বাইনারিতে। এখন একটু খেয়াল করো, এই জায়গাতে আমাদের 1টাকে চেঞ্জ করে 0 বানাতে হবে, 0টাকে চেঞ্জ করে 1 বানাতে হবে, দুইটা চেঞ্জ একসাথে। তুমি যদি এটা খেয়াল করো, এই যে এটা হলো বাইনারি কোড, এই যে এই 0টাকে চেঞ্জ করে 1 বানানো হয়েছে, ঠিক যেমন এই যে 1টাকে চেঞ্জ করে 0, আচ্ছা সরি, এটা 1টাকে চেঞ্জ করে 0 বানানো হয়েছে, এই 0টাকে চেঞ্জ করে 1 বানানো হয়েছে। আগে বন্ধ ছিল এখন খোলা, আগে খোলা ছিল এখন বন্ধ। এই দুইটা চেঞ্জ করা ঝামেলাজনক, এবং এই স্ট্রাকচারটাও আসলে ওরকম স্টেবল হয় না। আমরা যেটা করি, আমরা এই জন্য বাইনারি কোড ইউজ করি না। বাইনারি কোডে দেখবো যে আরো এরকম ঘাপলা আছে, এই যে এই জায়গাতে দেখো 1 থেকে 0 বানাইছো, 1 থেকে 0 বানাইছো, মানে দুইবার চেঞ্জ করা লাগছে। তো এটা আমাদের জন্য একটু প্যারা, তো ওই জন্য আমরা বাইনারি কোড না ইউজ করে গ্রে কোড ইউজ করি। গ্রে কোড কি? গ্রে কোড হচ্ছে এট এ টাইমে একটা চেঞ্জ হবে। দেখো এই জায়গাতে 0 থেকে 1 হয়েছে, 0 থেকে 1, এই 1টা 1ই আছে, এটা 1 থেকে 0 হয়েছে, এটাতে এটা চেঞ্জ হয়েছে, এটাতে এটা চেঞ্জ হয়েছে, এখানে 1 থেকে 0 হয়েছে, এখানে 1 থেকে 0 হয়েছে, বোঝা গেছে? এট এ টাইমে একটা করে ডাটা চেঞ্জ হয়েছে। তো এটা আমাদের অ্যাচিভ করা ইজি। দেখো এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার সময় যে এই ইয়াটা যখন আসছে, এই এরিয়াতে জাস্ট একটা, এটা আগে ব্লক ছিল, এটা এখন খুলে গেছে। এই জায়গা থেকে যখন এই জায়গায় আসছে, জাস্ট একটা চেঞ্জ হয়েছে, আগে এটা ব্লক ছিল, এটা এখন খুলে গেছে। তো এই একটা চেঞ্জটা আমাদের জন্য অ্যাচিভ করা ইজি। এই জন্য আমরা মোস্ট অফ দ্য টাইম এই গ্রে ডিস্কটা ইউজ করি, আমরা বাইনারি ডিস্কটা অত বেশি ইউজ করি না। ক্লিয়ার? স্যার আমাদের কি এক্সামের টাইমে এগুলো আঁকানো লাগবে? আঁকানো তো লাগবে, এই ছবিগুলা? না, এই গ্রে কোড তোমার আঁকতে দিবে না নিশ্চয়ই, তোমার হচ্ছে যে এটা দিতে পারে, মানে অ্যাবসোলিউট এনকোডার যদি বলে, তোমার অ্যাবসোলিউট এনকোডার একটা চিত্রকে দেখাতে হবে যে অ্যাবসোলিউট এনকোডার দেখতে এরকম হয়। তোমার যদি বলে ইনক্রিমেন্টাল, তখন ওটার একটা চিত্রকে দেখাতে হবে। স্যার এখানে কি স্যার স্লটের সংখ্যা এবং স্লটের লেন্থ কি বাড়তে কমতে পারে? হ্যাঁ, বাড়তে পারে, তোমার যত অ্যাকুরেসি দরকার। যেমন এখানে কিন্তু অ্যাকুরেসি অনেক কম, ইনসেনলি কম। এই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলের মধ্যে কি আছে তুমি জানতেই পারতেছো না। তুমি অ্যাকুরেসি বাড়াতে চাইলে আর একটা দিয়ে দেবা এরকম। স্যার ওই যে স্লটের সংখ্যা যে হ্যালো, বাড়াবো স্যার, এটা কি? হুম, হ্যাঁ, কি প্রশ্ন করছিল? স্লটের সংখ্যা যে বাড়াবা? জি স্যার, আমরা যে স্লটের সংখ্যা বাড়াবো বা লেন্থ যে বাড়াবো কমাবো, স্যার এটা কিসের উপর ভিত্তি করে? মানে এখানে কোনো মানে প্রিন্সিপাল আছে কি?
ওইটার উপর ডিপেন্ড করে প্রিন্সিপাল বলতে তুমি অ্যাকুরেসি কত চাচ্ছ। এখন তোমার বুঝতে হবে যে এই স্লটগুলো যদি নাম্বার যদি বেশি বাড়ো তোমার খরচটা বেশি পড়বে, ইকোনমিক্সের দিকে একটু টাকাইতে হবে। আর তোমার যদি অ্যাকুরেসি ওরকম ইনসেন অ্যাকুরেসি দরকার হয়, তুমি যদি অ্যাবসলিউট পজিশন জানতে চাও, যেটা আসলে মোস্ট অফ দ্য রোবটের ক্ষেত্রে আমরা জানতে চাই যে বর্তমানে কোন পজিশনে আছে, সেক্ষেত্রে তুমি এটা ইউজ করো। বাট ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন যেগুলোতে তোমার অত বেশি কস্ট দরকার হয় না, তোমার হচ্ছে অ্যাবসলিউট পজিশন জানার দরকার হয় না, তখন হচ্ছে আমরা ইনক্রিমেন্টাল এনকোডারটা ইউজ করি। সবই ডিপেন্ড করে হচ্ছে কস্ট আর হচ্ছে প্রফিট আর নিড, এই জিনিসগুলোর উপরে। আচ্ছা, এখানে সেম জিনিসই দেওয়া আছে, দেখো এই যে এখানে দেখো 4টা কাটা আছে, 4টা লেয়ার আছে, 1 2 3 4। জাস্ট বিকজ হচ্ছে আমার একটু মোর অ্যাকুরেট ডাটা দরকার, আমার একটু ডিভিশন বেশি দরকার, তাই 4টা ডাটা থাকলে দেখো আমরা কতগুলো ডিভিশন করতে পারতেছি। 3টা ডাটা থাকলে আমরা 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার এখানে 3টা না, এই যে 1টা 2টা 3টা, তাহলে 2 কিউব বা 8টা পাবো কম্বিনেশন, 1 2 3 4 5 6 7 8, 8টা। যখন হচ্ছে আমরা এই যে 4টা স্লট কাটলাম, তখন হচ্ছে আমরা পাবো 2 টু দি পাওয়ার 4 বা 16। এখানে পুরোটা নাই, গুনলে দেখবা 16টাই আছে। এটা হলো সুবিধা, 16টা পজিশন পাবো। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখানে আমি যা যা বললাম এতক্ষণ ওইটাই বলা আছে। যদি আমাদের এরকম 8টা ট্র্যাক থাকে, মোট ট্র্যাক উড বি রিকোয়ার্ড, যে 8টা ট্র্যাক থাকে, ধরো যে এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা আছে মাত্র, 5টা 6টা 7টা 8টা, ধরো যে 8টা আছে, তখন আমাদের 2 টু দি পাওয়ার 8 বা এরকম 2 টু দি পাওয়ার 8টা ডিভিশন পাবো। তার মানে আমরা ওই 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে 2 টু দি পাওয়ার 8 বা 2 টু দি পাওয়ার 8 কত হয়, 256। হ্যাঁ, 256টা ভাগে ভাগ করতে পারবো। বুঝতে পারছো? এটা হলো অ্যাকুরেসি। আমাদের ট্র্যাক নাম্বার যত বাড়াবো তত বেশি আমাদের অ্যাঙ্গেলটা ভাগ হবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলটা, তত বেশি অ্যাকুরেট আমরা রেজাল্ট পাবো। এনি কোশ্চেন? নাই। আচ্ছা, অ্যাবসোলিউট এনকোডার, তারপরে হচ্ছে ইনক্রিমেন্টাল এনকোডার, আমি যা বললাম এতক্ষণ এটাই বলা আছে তোমার। যে এটা হলো আমাদের যে অ্যাবসোলিউট পজিশন দেয়, অ্যাবসোলিউট এনকোডার। আর এটা হচ্ছে যে রিলেটিভলি এক্সপেন্সিভ, ইট রিকোয়ার্স মেনি ফটো সেলস ইত্যাদি ইত্যাদি। এই যে অ্যাবসোলিউট এনকোডার হচ্ছে একটু এক্সপেন্সিভ, কারণ বাইনারি কোডগুলো রিড করার মতো আমাদের একটা ইয়া লাগে। আর ইনক্রিমেন্টালের কথাটা মনে হয় বলা নেই, বাট ইনক্রিমেন্টাল হচ্ছে রিলেটিভ দেয়, ওই যে তখন বললাম না ওইটাই, এটা মেবি লেখা নাই। ইনক্রিমেন্টাল সবসময় রিলেটিভ অ্যাঙ্গেল দেয়, আর অ্যাবসোলিউটটা হলো আমাদের অ্যাবসোলিউট অ্যাঙ্গেল দেয়। এটা মনে রাখো বা লিখে রাখো। নেক্সট, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার, খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট মাপতে পারে। ট্রান্সফরমারে কি থাকে, একটা প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং। এখানে দেখো এটা হলো আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং, 2টা সেকেন্ডারি ওয়াইন্ডিং আছে, বুঝছো? এই সেকেন্ডারি ওয়াইন্ডিং গুলো আবার একটা আরেকটার সাথে কানেক্টেড, পিছন দিয়ে কানেক্টেড। আচ্ছা, ডায়াগ্রামটা আছে মেবি, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এই পিছনে দিয়ে যে একটা আরেকটার সাথে কানেক্টেড। তো এখানে যদি আমাদের তড়িৎ প্রবাহটা এদিকে হয়, এই জায়গায় হবে এদিকে, এইভাবে দেখো ওয়াইন্ডিংটা এই যে এইভাবে বাঁকানো, আর এখানে ওয়াইন্ডিংটা হচ্ছে এই যে এইভাবে বাঁকানো, বুঝছো? তো এখন যখন হচ্ছে আমাদের আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে এই জিনিস যেটা দেখতেছে এটা হলো একটা আয়রন কোর, যদিও এটা কাঠের মতো কালার, এটা হচ্ছে আয়রন কোর, আয়রন কোর। আর এটার সাথে মেবি কোনো রোবটের আর্ম বা কিছু একটা লাগানো আছে, ধরো যে এটা হচ্ছে আমাদের রোবট, এই রোবটের আর্ম লাগানো আছে। যখন হচ্ছে এই পজিশনে থাকবে, মাঝখানের পজিশনে থাকবে, একটা জিনিস তো জানো যে একটা ম্যাগনেটিক ফিল্ডে, ধরো যে একটা ম্যাগনেটিক ফিল্ডে এমনি যাচ্ছিল, সোজা যাচ্ছিল। আমি যদি মাঝখানে একটা আয়রনের কোর নিয়ে এসে রাখি, আমরা জানি আয়রন হচ্ছে ফেরোম্যাগনেটিক, সরি প্যারাম্যাগনেটিক, ভুল বললাম, আয়রন হচ্ছে প্যারাম্যাগনেটিক। তার মানে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডগুলা আয়রনের ভিতর দিয়ে পাস করবে, আয়রনের ভিতর দিয়ে পাস করবে, বোঝা গেছে? আর আয়রনটা হচ্ছে ম্যাগনেটাইজড হবে, আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা যেদিকে, সেই দিকে হচ্ছে ম্যাগনেটাইজড হবে আয়রনটা। তো যখন হচ্ছে আয়রনটা কোরটা মাঝখানে শেয়ার করে আছে, এই জায়গার যে পাক সংখ্যা, ধরো যে এই জায়গার পাক সংখ্যা আমি ধরলাম S1, এই জায়গার পাক সংখ্যা S2, এই দুইটা পাক সংখ্যা সমান হবে। তো যেহেতু দুইটা পাক সংখ্যা সমান, এই জায়গাতে যে পরিমাণ ইএমএফ ইনডিউসড হবে, ধরলাম যে E1, এখানে একই পরিমাণ ইএমএফ ইনডিউসড হবে প্রাইমারি কয়েলের দ্বারা। প্রাইমারি কয়েলটা সরাসরি ভোল্টেজ সোর্সের সাথে যুক্ত, এই সোর্স থেকে প্রাইমারি কয়েলে কারেন্ট আসবে, কারেন্টগুলো একটা সার্কুলার পথে ভ্রমণ করলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে। ওই ম্যাগনেটিক ফিল্ডটা
পার্শ্ববর্তী যে দুইটা সেকেন্ডারি কয়েল আছে ওই সেকেন্ডারি কয়েলে হচ্ছে তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে ফ্যারাডের ল অনুযায়ী। এরপরে ওই কয়েলগুলোতে আবার কি ওদের একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে। তো আমাদের E1 আর E2 সেম হবে, তার কারণ হচ্ছে দুইটার পাক সংখ্যাও সমান আর দুইটার আয়রন কোডটা হচ্ছে এই পুরোপুরি মাঝখানে অবস্থান করতেছে। তার মানে আমরা যদি ইএমএফ টা হিসাব করি, টোটাল ইএমএফ আসবে E1 মাইনাস E2 ইজ ইকুয়াল টু 0। এখন E2 টা কেন মাইনাস হলো? ওই যে কিছুক্ষণ আগে বললাম, এটা যদি কারেন্ট ফ্লোটা এদিকে হয়, এই কারেন্ট ফ্লোটা তার উল্টা দিকে, তার মানে এটার যে তার ডিরেকশন, এই ডিরেকশনটা তার উল্টা দিকে হবে। তাহলে নেট ইএমএফ 0 পেলাম। বাট ধরো যে আমার রোবটের আর্মটা মুভ করে সামনের দিকে চললো, এটা সামনের দিকে গেলে এই প্লাঞ্জারটাকে ধাক্কা দিবে, আয়রন কোডটাকে ধাক্কা দিয়ে এই পাশে নিয়ে আসবে। তখন দেখো কি হয়, আয়রন কোডটা যখন এইদিকে চলে আসবে, এই যে আয়রন কোডের ভিতরে বেশি পরিমাণে ম্যাগনেটিক ফ্লাক্স প্রবেশ করবে বা এটার ইএমএফটা বড় হয়ে যাবে এটার তুলনায়। বোঝা গেছে? তখন হচ্ছে আমরা যদি ইএমএফটা ক্যালকুলেট করি তখন দেখবো যে একটা পজিটিভ পাচ্ছি আমরা, যেহেতু এটা হলো নেগেটিভ, এটাকে আমরা ধরি পজিটিভ ধরি, এটা হলো নেগেটিভ আর কি। তাহলে আমরা নেট একটা পজিটিভ ইএমএফ পাবো এবং মাপতে পারবো এই প্লাঞ্জারের আয়রন কোডটা যত বেশি সামনের দিকে যাবে তত এটাতে ইএমএফ এর পরিমাণ বাড়তে থাকবে, তত বেশি হচ্ছে এই ভ্যালুটা হবে। আবার ধরো যে রোবটের আর্মটা মুভ করে এইদিকে গেল, আমাদের রাইট সাইডে গেল, তখন হচ্ছে যে আমাদের আয়রন কোডটা এই পাশে চলে আসবে, আমাদের এই কুণ্ডলিতে তখন ইএমএফ এর পরিমাণটা বেড়ে যাবে এটার তুলনায়। তখন আমরা যদি E1 মাইনাস E2 করি, E1 মাইনাস E2, যেহেতু E2 টা বড়, আমাদের একটা নেগেটিভ ইএমএফ পাবো। আবারও আমাদের আয়রন কোডটা যত বেশি এই সাইডে যাবে এটার ভ্যালু তত বেশি হবে, এই নেগেটিভ এর ভ্যালুটা তত বেশি হবে। তো এই যে ইএমএফটা ক্যালকুলেট করা হয়, এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা জানতে পারবো যে প্লাঞ্জারটা অ্যাকচুয়ালি কই আছে, আমাদের রোবটের আর্মটা অ্যাকচুয়ালি কই আছে। এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্টটা মাপবে। ক্লিয়ার? আচ্ছা, মাইনাসটা কেন হলো স্যার, ওটা যদি একটু শর্ট করে বলতেন স্যার। মানে এটার দিকটা যদি, হ্যাঁ এটার প্রবাহটা আমাদের এদিকে না, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ডিরেকশন। ক্লকওয়াইজ কি? হ্যাঁ, এটা ক্লকওয়াইজ ডিরেকশন। তো যদি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে আমরা প্লাস ধরি, এটা তোমার ইচ্ছা অ্যাকচুয়ালি, তুমি এটাকে প্লাস ধরতে পারো, এটাকে মাইনাস ধরতে পারো। আমি হচ্ছে এটাকে প্লাস ধরছি, তাহলে এটা হচ্ছে তার উল্টা দিকে, যেহেতু এটা হবে মাইনাস। তো মাইনাস হলে একটা পজিটিভ ইএমএফ, তার থেকে হচ্ছে বিশাল বড় একটা নেগেটিভ ইএমএফ বাদ যাচ্ছে, আনসার কি আসবে? নেগেটিভ। বুঝছো? তুমি যদি উল্টা ধরতে হয়, এটাকে প্লাস ধরতে, এটাকে মাইনাস ধরতে, তাহলে এটার আনসার আসতো পজিটিভ, তখন ওইটার আনসার আসতো নেগেটিভ। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার হলো প্রক্সিমিটি সেন্সর। যেটা বললাম, প্রক্সিমিটি সেন্সর একটা বস্তু একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছাইছে কিনা সেটা জানার জন্য প্রক্সিমিটি সেন্সর ইউজ করা হয়। যেমন হচ্ছে আমাদের গাড়ির ডোরটা যদি ক্লোজ হয়, তখন হচ্ছে আমাদের ডোর ক্লোজিং ইয়াটা আসে, যে ডোরটা ক্লোজ হয়েছে। উইন্ডো ক্লোজ, এই সিগন্যালগুলো আসে, উইন্ডো ক্লোজ হয়েছে কেমনে আসে, যে ওই জায়গায় পৌঁছানোর পর ওই সুইচটা অ্যাক্টিভেট হয়। তো লিমিট সুইচ যেটা, সেটা হচ্ছে একটা মেকানিক্যাল প্রক্সিমিটি সেন্সর। প্রক্সিমিটি সেন্সর নর্মালি মেকানিক্যাল হয় না। প্রক্সিমিটি সেন্সর নর্মালি হলো তোমার কন্ট্যাক্ট লেস হয়, কারণ কন্ট্যাক্ট হইলে সমস্যা হইলো এই যে এখানে কন্ট্যাক্ট হইতে হইতে এটা একসময় ওয়্যার আউট হয়ে যাবে। আর বড় কথা হচ্ছে একটা মিনিমাম প্রেসার লাগে অ্যাক্টিভেট করার জন্য। মিনিমাম প্রেসার ইজ রিকোয়ার্ড। যদি প্রেসারটা প্রয়োগ করা না হয়, এই জিনিসটা মেবি অ্যাক্টিভিটি হবে না। হয়তো বস্তুটা এখানে এসে বসে আছে, বাট ওই প্রেসারটা এই মুহূর্তে দিতে পারতেছে না, এটা অ্যাক্টিভেট হবে না। এই দুটো হলো প্রবলেম। তো এই জন্য প্রক্সিমিটি সেন্সর নর্মালি কন্ট্যাক্টলেস হয়। বাট লিমিট সুইচ হলো কন্ট্যাক্ট টাইপের একটা প্রক্সিমিটি সেন্সর। যখন হচ্ছে বস্তুটা এখানে একটা প্রেসার দেবে, এই সুইচটা হচ্ছে নিচে নেমে যাবে, তখন হচ্ছে আমাদের সেন্সরটা বলবে আচ্ছা হ্যাঁ বস্তুটা ওই জায়গায় চলে আসছে। এর পরবর্তীতে হচ্ছে অপটিক্যাল, একেবারেই সহজ। এটা এখানে বেসিক্যালি একটা লাইট সোর্স থাকে। লাইট সোর্স এটা হলো একটা ফটো সেন্সর। তো মাঝখানে যদি কোনো বস্তু আসে, লাইট সোর্সটা ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে আমরা পড়ছিলাম ওই যে ট্রাইয়াকের কথা। ট্রাইয়াকে কি করে, আমাদের ফটো থেকে ফোটন এনার্জি আসে, ফোটন এনার্জি এসে ওই যে আমাদের এনপিএন জাংশন আছে, ওই জাংশনে তড়িৎ প্রবাহ করে। তো যদি আমাদের এখানে একটা বস্তু এসে বসে থাকে, এই জায়গায় আলো আসতে পারবে না। আলো না আসলে আমাদের এনপিএন জাংশনটা অ্যাক্টিভেট হবে না, এই লাইটটা অফ হয়ে যাবে, অফ। আবার ধরো যে বস্তুটা সরে গেল, বস্তু নাই, তার মানে এখানে আলো আসতেছে, আলো এসে হচ্ছে আমাদের এনপিএন জাংশনের ইলেকট্রনগুলোকে ধাক্কাতে মুভ করাবে এনার্জি দিয়ে। মুভ করালে হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ চলবে, তখন হচ্ছে আমাদের লাইটটা জ্বলবে। এটাতে আমরা বুঝতে পারি হচ্ছে একটা বস্তু নির্দিষ্ট পজিশনে আছে নাকি নাই। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্রেইন গজ। এটা একটু ইন্টারেস্টিং। স্ট্রেইন গজের তিনটা আসলে লেয়ার থাকে।
নিচের লেয়ারে থাকে একটা মেটাল টাইপের বেস, উপরের লেয়ারে এই যে দেখতেছো জিনিসটা, এই যে রেজিস্ট্যান্সের তারটা, এই তারটা পেঁচানো থাকে, তার উপরে একটা লেমিনেটিং লেয়ার থাকে। তো যাই হোক, কথা হচ্ছে এই পুরো জিনিসটা একটা হুইটস্টোন ব্রিজের মতো আছে। আমি তোমাদের সার্কিটটা দেখাই, বেটার হবে বোঝার জন্য। এটা হুইটস্টোন ব্রিজের মতো কানেকশনে থাকে। তো এটা হলো আমাদের হুইটস্টোন ব্রিজের সোর্স ভোল্টেজ। আমরা জানি একটা হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড অবস্থায় এই মাঝখান দিয়ে কোনো ভোল্টেজ থাকবে না, ভোল্টেজ ড্রপ থাকবে না, কোনো ইলেকট্রিসিটি মাঝখান দিয়ে ফ্লো করবে না। বাট স্ট্রেন গজটা থাকে হচ্ছে একটা ব্রিজের উপরে। ধরো যে এটা হলো একটা ব্রিজ, এটা হলো আমার ব্রিজ, এই ব্রিজের উপরে হচ্ছে স্ট্রেন গজটা আছে। এই যেটা হলো স্ট্রেন গজটা, কালার হচ্ছে এটা ধরো যে আমাদের স্ট্রেন গজটা। এখন আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ দেখো এটা হচ্ছে আমার স্ট্রেন গজটা। তো যখন হচ্ছে বিমের উপর অনেক বেশি স্ট্রেস পড়বে, এই বিমটা হচ্ছে বেঁকে যাবে, বিমটা বেঁকে যাবে। বিমটা বেঁকে গেলে সাথে যে স্ট্রেন গজটা আছে এটাও বেঁকে কিছুটা লম্বা হয়ে যাবে, এটাও বেঁকে কিছুটা লম্বা হয়ে যাবে। এখন একটা জিনিসের যখন লেন্থ আর এরিয়া চেঞ্জ হয়, বলে এরিয়া বলতে হলো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা যখন চেঞ্জ হয় তখন তার রেজিস্ট্যান্সেরও চেঞ্জ হয়। তো এটা যখন রেজিস্ট্যান্সের চেঞ্জ হয়ে যাবে, শুরুতে তো ব্যালেন্স অবস্থায় ছিল, এখানে কোনো ভোল্টেজ ড্রপ ছিল না, কারেন্ট যাইতো না, কিন্তু এখন তার রেজিস্ট্যান্স আগের মতো নাই, এখন ব্যালেন্স নাই, এখন ইমব্যালেন্সড হয়ে গেছে। ইমব্যালেন্সড হলে এখানে একটা ভোল্টেজ ড্রপ পাবো, এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সেম হবে না। এটা আমরা এই মিটার থেকে জানতে পারবো। আচ্ছা আগে তো দুটোই সমান ছিল, এখন আর সমান নেই, এখন এটাতে একটু বেশি, মেবি এটাতে একটু কম, তার মানে একটা ভোল্টেজ ড্রপ হবে। এই ভোল্টেজ ড্রপটা আমরা এই সূত্রে বসায় আমরা রেজিস্ট্যান্সের কত চেঞ্জ হয়েছে সেটা মাপতে পারবো। এই রেজিস্ট্যান্সের চেঞ্জটা এই সূত্রে বসায় আমরা যে স্ট্রেইনটা মাপতে পারবো। স্ট্রেইন বোঝা গেছে? এই জিটা তোমাদের দেওয়া থাকবে, নর্মালি দেওয়া থাকে গস ফ্যাক্টর, এটা হলো যন্ত্রের উপর নির্ভর করে, এক একটা যন্ত্রের গস ফ্যাক্টর এক এক রকম হয়। তো এটা হলো আমাদের মেন জিনিস। আমরা হলো হুইটস্টোন ব্রিজ কানেকশনে থাকবে, শুরুতে ব্যালেন্স অবস্থায় থাকবে, যখন হলো ব্রিজের উপর অনেক বিশাল ভারী জিনিস উঠাই দিবা ব্রিজ বেঁকে যাবে, সাথে সাথে স্ট্রেন গজও বেঁকে যাবে, স্ট্রেন গজের রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, আমার হুইটস্টোন ব্রিজটা কি হয়ে গেল, ইমব্যালেন্সড হয়ে গেল। ইমব্যালেন্সড হলে যে মাঝখানে যেখানে আগে তড়িৎ যাইতো না এই জায়গাতে তড়িৎ যাবে। তড়িৎ যাওয়া মানে কি, মানে নিশ্চয়ই বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে, ওই বিভব পার্থক্য আমরা মাপতে পারবো। এই বিভব পার্থক্যটা এই জায়গায় বসে আমরা রেজিস্ট্যান্সের চেঞ্জটা মাপতে পারবো, আর রেজিস্ট্যান্সের চেঞ্জটা এই জায়গায় বসাই স্ট্রেনটা মাপতে পারবো। নর্মালি তোমাদের বের করতে পারবে যে স্ট্রেস কত পড়ছে, বিমের উপর কতটুকু ফোর্স পড়ছে। এখন তোমরা স্ট্রেস কেমনে পাবা? আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক ইজ ইকুয়াল টু স্ট্রেস ভার্সেস স্ট্রেন। তোমার ইয়ং এর গুণাঙ্কটা দেওয়া থাকবে, নর্মালি ই দ্বারা লেখে, বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা দেওয়া থাকে মডুলাস অফ ইলাস্টিসিটি। তো ই দেওয়া থাকে, তো ধরো যে আমরা আগে পড়তাম ওয়াই দিয়ে, তো এটা এখন হবে আর কি ই। এটা হলো বেসিক্যালি ইয়ং এর গুণাঙ্ক, এটার সাথে স্ট্রেনটা গুণ করে দিবে, তাহলে স্ট্রেস পেয়ে যাবে, কত স্ট্রেস পড়তেছে। দেখো ম্যাথ দেওয়া আছে একটা, আমরা বলা আছে শুরুতে রেজিস্ট্যান্স ছিল 120 যেটাতে ব্যালেন্সে থাকতো, বাট বর্তমানে আর ব্যালেন্সে নাই, আমাদের ভোল্টেজ ডিফারেন্স এত পাওয়া গেছে মিটার থেকে। তো ভোল্টেজ ডিফারেন্স যেহেতু আমি জানি, তো প্রথম সূত্র যেটা, এই যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে আমরা এখানে বসাইতাম, এখানে আমরা ভোল্টেজ ডিফারেন্সটা বসাই, ডেল্টা আর ভ্যালুটা বের করবো, রেজিস্ট্যান্সে কত চেঞ্জ হচ্ছে। তো এই যে নমিনাল ভোল্টেজ আর যেটাতে ব্যালেন্সে থাকতো আমাদের সোর্স ভোল্টেজ হচ্ছে যে দেওয়া আছে 10, কত ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়েছে। সোর্স ভোল্টেজ হচ্ছে বেসিক্যালি হলো এটা, এই যে এটা হলো আমাদের সোর্স ভোল্টেজ। তো এরপরে হলো এখান থেকে আমরা ডেল্টা আর বের করবো। এখন ডেল্টা আরটা ইউজ করে যেটা বললাম আমরা স্ট্রেন বের করবো, এই যে ফর্মুলা, ডেল্টা আরটা বসাই স্ট্রেনটা বের করবা, স্ট্রেন পাইলা। এরপরে তোমার কি বলে মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া থাকবে, এটা এখানে যদি দেওয়া নাই বাট তোমাদের দেওয়া থাকবে প্রশ্নে, ওই মডুলাস অফ ইলাস্টিসিটি যদি দেওয়া থাকে, যে আমরা জানি এই যে রো না, তোমরা সিগমা দ্বারা লিখবে, সিগমা হচ্ছে স্ট্রেস ভার্সেস স্ট্রেন ইজ ইকুয়াল টু ইয়ং এর গুণাঙ্ক বা ই, তাহলে স্ট্রেস হবে ই ইনটু স্ট্রেন। সিম্পল ম্যাথ। এনি কোশ্চেন? নাই? আচ্ছা নেক্সট, প্রেসার সেন্সর। অ্যানিমেশন দেখো আগে, অ্যানিমেশন দেখলে অর্ধেক বুঝে যাবা। আচ্ছা আমি হালকা বলি আগে,
তারপরে নিলে অ্যানিমেশন আবার কিছু বুঝবা না যা দেখাচ্ছে। এই দিক দিয়ে হচ্ছে হাই প্রেশারের লিকুইড যাবে, নর্মালি এটা বয়লারে ইউজ করা হয়, বয়লারের হাই প্রেশারের স্টিম এদিকে যাবে। এখন এটা হলো একটা বেলুনের মতো নল, যখন এখানে প্রচন্ড হাই প্রেশার যাবে এটা ক্লিয়ারলি সোজা হইতে যাবে, এই জিনিসটা প্রেশারে পড়ে সোজা হইতে যাবে। তো সোজা হইলে এটা যখন সোজা হবে এই জিনিসটা টান দিবে, টান দিলে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা উপরের দিকে উঠবে, এই লিঙ্কটা উপরে উঠলে এই জিনিসটাকে ঘুরাবে, এটা যদি এদিকে ঘুরাই এটা ঘুরবে হলো এদিকে, যেটা এই কাটাটা, এটা যদি এদিকে ঘুরে আমাদের পিনিয়নটা ঘুরবে হলো এদিকে, আমাদের কাটা যাবে হলো এদিকে, মানে প্রেশার বেড়ে গেছে। আর একবার বলতেছি, মুভমেন্টটা প্রেশার বাড়লো, আমাদের এই যে নলটা প্রেশারের কারণে নলটা উপরের দিকে উঠে যাবে, প্রেশার বাড়ালে উপরে উঠলে এই যে লাঠির মতো জিনিসটা এটা হচ্ছে হলো উপরের দিকে উঠবে, এটা উঠলে এই জিনিসটা এই জিনিসটাকে ঘুরাবে এই পাশে, এটা যখন এদিকে ঘুরবে এই জিনিসটা ঘুরবে তার উল্টা দিকে, এটা যখন এদিকে ঘুরবে পিনিয়ন ঘুরবে তার উল্টা দিকে, যেটা গিয়ারের মেশ, তখন হচ্ছে এই জিনিসটা এদিকে ঘুরবে। এবার অ্যানিমেশনটা দেখো, ওয়েট করো, এখনই তোমাদের এই যে ক্রস সেকশনটা দেখাবে, তখন বুঝতে পারো। দেখো এবার এই যে প্রেশার বাড়বে, দেখবে যে এটা সোজা হওয়ার ট্রাই করবে, যেটা এই যে সোজা হওয়ার ট্রাই করতেছে, দেখো যে এটা ঘুরলো, কাটাটা তখন এই পাশে ঘুরতো। আবার দেখো এই যে এটা টান দিবে, এটা এদিকে ঘুরবে, এই যে এটা এদিকে ঘুরতেছে। ক্লিয়ার? ওকে, নেক্সট নেক্সট হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ। এটাও খুবই সিম্পল, এখানে হচ্ছে দুই টাইপের মেটাল থাকে, এই যে এটা হলো একটা মেটাল, এটা হচ্ছে সেকেন্ড মেটাল। তো নর্মালি এটা হচ্ছে আমাদের কি বলে হায়ার মেটাল বলা হয়, কারণ সিম্পল জাস্ট উপরে আছে, এটা হচ্ছে লোয়ার মেটাল বলা হয়। এখানে একটা কন্ট্যাক্ট থাকে, যখন একটা জায়গার টেম্পারেচার বেড়ে যায় তখন হচ্ছে টেম্পারেচার বাড়লে কি জিনিসগুলো প্রসারিত হয়, তো প্রসারিত হলে আমাদের পুরো এই জিনিসটা বেঁকে যাবে, এভাবে বেঁকে যাবে, যেহেতু দুইটা ভিন্ন পরিমাণে ভিন্ন মেটালের তৈরি, দুইটার প্রসারণ ভিন্ন হবে না, কাজে এক সাইড এটা বেঁকে যাবে, বেঁকে গেলে আমাদের কন্ট্যাক্টটা তখন বিচ্ছিন্ন হয়ে যাবে, কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হলে আমরা বুঝতে পারবো টেম্পারেচার বেড়ে গেছে। এটা হলো একটা টেম্পারেচার সেন্সর, একেবারেই সিম্পল। নেক্সট হচ্ছে হলো থার্মোকাপল। একটু কঠিন, বোঝার ট্রাই করো। এটা হচ্ছে একটা সিব্যাক ইফেক্টের উপর কাজ করে। আচ্ছা আমি সোজা বাংলা একটু বলার ট্রাই করি। ধরো যে এটা হলো একটা মেটাল, এখানে আমি হিট দিলাম, এই জায়গায় ইলেকট্রন ছিল, অনেকগুলো ইলেকট্রনগুলো এনার্জাইজড হয়ে যেটা হবে, সব ইলেকট্রন কোল্ড সাইডে চলে যাবে, এটা হলো হট, এটা হলো হট সাইড, এটা হচ্ছে কোল্ড। তো আমার ইলেকট্রনগুলো এনার্জাইজড হয়ে কি হবে, কোল্ড সাইডের দিকে চলে যাবে, এই যে ইলেকট্রনগুলো এখানে জমা হতে শুরু করলো, বেশি করে ইলেকট্রন, এই জায়গায় তখন ইলেকট্রনের পরিমাণ কমে যাবে, ইলেকট্রন নাই, খুবই কম, খুবই কম, এই জায়গায় ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি। এক জায়গায় ইলেকট্রন অনেক বেশি থাকা মানে সে জায়গায় হলো নেগেটিভ বিভব থাকা, বিভবের পরিমাণ হ্রাস পাওয়া। এখন আমি আর একটা মেটাল দিলাম এই পাশে, একটু ভিন্ন কালার ইউজ করি, ধরো যে বোঝা যাচ্ছে না, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ এটা ধরো যে আরেকটা মেটাল, এই মেটালও তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে হচ্ছে ইলেকট্রনগুলো এই পাশে চলে গেল, ইলেকট্রনগুলো জমা হলো কোন জায়গায়, এই যে সাপোজ হলো এই জায়গায় ইলেকট্রনগুলো জমা হলো। তো যেহেতু দুইটা ভিন্ন মেটাল, দুইটার জমাকৃত ইলেকট্রন সেম হবে না, কখনোই হবে না, কারণ দুইটা ভিন্ন টাইপের মেটাল, দুইটা ম্যাটেরিয়াল প্রপার্টি আলাদা, কাজে এই জায়গায় মেবি বিভবটা একটু কম এটার তুলনায়, মেবি এই জায়গায় বিভব এটার তুলনায় একটু বেশি, মানে একটা বিভবের ডিফারেন্স আমরা পাবো ডেল্টা ভি। এই বিভবের ডিফারেন্সটা হবে তাপমাত্রার প্রপোর্শনাল, আমরা দুইটার মেটালকে একসাথে তাপ দেবো, এই যে একটা জয়েন্ট বানাই, এই জয়েন্টটা হচ্ছে তাপটা দেওয়া হয়, তাপ বেশি হলে এই ডিফারেন্সটা বাড়বে, তাপ কম হলে ডিফারেন্সটা কমবে, এটা থেকে আমরা জানতে পারবো তাপমাত্রা বাড়ছে নাকি বাড়ে নাই। খুবই ক্লেভার একটা ডিজাইন থার্মোকাপল, যা আসলে দুইটা ভিন্ন মেটাল একসাথে জোড়া লাগায়, সেখান থেকে আমরা ভোল্টেজ রিডিং থেকে আর টেম্পারেচার রিডিং পাচ্ছি, এবং এটা খুবই অ্যাকুরেট হয়। এই যে দেখো এখানে হালকা ব্যাখ্যা দেওয়া আছে, এই যে আমাদের এখানে তাপ দিচ্ছি, ইলেকট্রনগুলো দেখবা সব এই পাশে সরে গেছে রাইট সাইডে, এই যে ইলেকট্রনগুলো রাইট সাইডে সরে গেছে, জমা হচ্ছে। মোর ইলেকট্রন,
এই জায়গায় দেখো যে দুইটা সেম মেটাল, এই যে সেম মেটাল বলা আছে, সেম মেটাল হলে দুইটা জমাকৃত ইলেকট্রন সেম হবে, ভিন্ন মেটাল হলে না ভিন্ন হইতো। সেম মেটাল যেহেতু দুইটা জমাকৃত ইলেকট্রন সেম হবে, দেখবো যে ভোল্টেজ ডিফারেন্স 0 0। বাট যখন দুইটা ভিন্ন মেটাল হয় জমাকৃত ইলেকট্রন দুইটার আলাদা, এই দেখো এটা ভোল্টেজ ডিফারেন্স 0.12 মিলিভোল্ট। ক্লিয়ার? সিম্পল মেকানিজম। কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, আচ্ছা। ফ্লো সেন্সর, ফ্লো সেন্সর হচ্ছে আমরা ফ্লো রেট মাপবো, ফ্লো রেট মাপবো। নর্মালি হচ্ছে আমাদের ফ্লো সেন্সর বলতে আমরা অরিফিস মিটার, ভেঞ্চুরিমিটার বুঝি, বাট ওই যে পিটিও টিউবও আছে আমাদের। যাই হোক, সব ফ্লো সেন্সর মোটামুটি মোটা দাগে হচ্ছে একটা ইয়াই ফলো করে, একটা রুল ফলো করে। দেখো অরিফিস মিটার হচ্ছে বেসিক্যালি হলো একটা ডিস্ক, বেসিক্যালি এরকম একটা মেটালের ডিস্ক। এই ডিস্কটা হচ্ছে এই জায়গায় বসানো আছে, এই যে এটা হলো ক্রস সেকশন জন্য এরকম লাগতেছে, বেসিক্যালি ডিস্কটা হচ্ছে এই জায়গায় এরকম বসানো আছে, বুঝা গেছে? এখন এই ডিস্কটা বসানো হইলে দেখো ফ্লো এদিকে আসতেছিল, এই জায়গায় আসতেছিল, প্রচন্ড জোরে ফ্লো আসতেছিল। এখানে যেহেতু ডিস্ক, ওই জায়গায় ধাক্কা খেয়ে ডিস্কের মাঝখানে যে ছিদ্র, ওই ছিদ্রতে হচ্ছে ফ্লোটা ফ্লো করার ট্রাই করবে। এখন এই ফ্লোয়ের এরিয়া যদি মাপি, এই ফ্লোয়ের এরিয়াটা হচ্ছে এতটুকু, এখানে ফ্লোয়ের এরিয়াটা এতটুকু, এখানে ফ্লোয়ের এরিয়াটা এতটুকু, এখানে কমতে কমতে লোয়েস্ট এরিয়া পাবো হচ্ছে আমরা এই জায়গায়। যে জায়গাতে লোয়েস্ট এরিয়া পাবো ওটার একটা নাম আছে, সেটাকে বলা হয় ভেনা কন্ট্রাক্টা, বুঝা গেছে? যে জায়গাতে আমাদের ফ্লুইডের লোয়েস্ট এরিয়া। অনেকের একটা মিসকনসেপশন আছে যে আমাদের থ্রোটেই তো সবসময় ভেনা কন্ট্রাক্ট হবে, নট নেসেসারি। থ্রোটে সবসময় ভেনা কন্ট্রাক্ট হয় না, কারণ দেখো এই যে এখানে থ্রোটের যে ইয়াটা এরিয়াটা, তার থেকে এই এরিয়াটা আরেকটু ছোট, গতি জড়তার কারণে এই জায়গায় আরেকটু কি ছোট এরিয়া হয়, তারপর হচ্ছে কি বাড়তেছে, এরকম বাড়তেছে। তো ভেনা কন্ট্রাক্টটা আসলে থ্রোটের সামনে, এই জিনিসটাকে বলে থ্রোট, থ্রোট গলা, যে জায়গাতে হচ্ছে এই যে পানিটা প্রবেশ করবে। কিন্তু আমাদের ভেনা কন্ট্রাক্টটা বা স্ট্রিম লাইনের যে লোয়েস্ট এরিয়া, ওই স্ট্রিম লাইনের লোয়েস্ট এরিয়াটা কিন্তু আরেকটু সামনে। এখানে এই চিহ্নগুলো তোমাদের দরকার নেই, এটাকে বলা হয় এডি কারেন্ট, দরকার নেই এখন তোমাদের। এডি কারেন্ট হচ্ছে বেসিক্যালি ভর্টেক্স সৃষ্টি হওয়া, এগুলো হচ্ছে একটা ভর্টেক্স সৃষ্টি হচ্ছে। আমার এটা কথা না, কথা হচ্ছে প্রেসার, আমরা মাপ বলো প্রেসার। আচ্ছা, আমরা মাপবো হচ্ছে প্রেসার। এটা মাপার আগে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যখন হচ্ছে আমাদের নজেলের ভিতর দিয়ে ফ্লুইড ফ্লো করে, তখন এই সাইডের প্রেসার কিন্তু বেশি থাকে এই সাইডের প্রেসারের তুলনায়। এখানে আমাদের প্রেসারটা বেশি, যখন নজেল থেকে ফ্লুইডটা বের হয় তখন এটা ভেলোসিটি অনেক বেশি থাকে, কিন্তু এর প্রেসার অনেক কম থাকে। তুমি নিজেরা যদি একটু চিন্তা করো যে তুমি পানির ভিতরে আসো, তুমি বুঝতে পারবা যে আমরা জানি আমরা পানির যত গভীরে যাই তত আমাদের প্রেসারটা বেশি অনুভূত হয়, কারণ আমাদের উপরে অনেক বেশি পানির একটা কি স্তর, অনেক বড় স্তর আমাদের পিঠের উপরে আছে, তখন আমাদের প্রেসারটা অনেক বেশি মনে হয়। বাট হচ্ছে যখন এই জায়গাতে ধরো যে পানি এরকম আসতেছিল, এই পাইপের ভিতর দিয়ে পানি আসতেছিল, তুমি মনে করো যে এই জায়গায় আছো, তুমি অনেক বেশি পানির মধ্যে আছো, তোমার প্রেসারটা অনেক বেশি অনুভব করবা। বাট নজল থেকে যখন বের হবা তোমার ভেলোসিটি অনেক বেশি থাকবে, তুমি এখানে হাত দিলে ব্যথা অনুভব করবে একটু বেশি, কারণ হচ্ছে ভেলোসিটি অনেক জোরে গিয়ে তোমার হিট করতেছে। বাট এখানে পানির মধ্যে একটা কণা, তুমি নিজে চিন্তা করো তুমি পানির মধ্যে আছো, তুমি কিন্তু প্রেসার অনুভব করবে অনেক কম, কারণ পানির লেয়ার অনেক চিকন হয়ে গেছে এখন, বুঝতে পারছো? এটা একটা মিসকনসেপশন যে নজলের ভিতর দিয়ে বের হলে প্রেসার বেড়ে যায় না, নজল দিয়ে যখন পানি বের হয় পানির কাইনেটিক এনার্জিটা বেড়ে যায়। যদি মনে হয় যে আমাদের প্রেসার বেড়ে যাচ্ছে না, প্রেসার বাড়তেছে না, কাইনেটিক এনার্জি বাড়তেছে, প্রেসারটা আসলে অনেকখানি ড্রপ করবে, ওই প্রেসারটা ইউজ করে আসলে কাইনেটিক এনার্জি বাড়ে। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত এটা এস্টাবলিশ করলাম যে একটা ছোট এরিয়া বা নজলের ভিতর দিয়ে যখন পানি যাবে তখন তার প্রেসার কমে যাবে। স্যার এরিয়া কমলে তো স্যার প্রেসার বেড়ে যায় না স্যার? তাহলে যেহেতু নজলের এরিয়া কমলে প্রেসার বাড়বে তখনই যখন ফোর্স সমান থাকবে, বুঝতে পারছো? প্রেসার সমান এফ বাই এ, এরিয়া কমলে তখনই প্রেসার বাড়বে যখন হচ্ছে ফোর্স সেম থাকবে। আমাদের এখানে ফোর্স সেম থাকে না, আমাদের ম্যাটেরিয়ালি কমে যাচ্ছে, আমাদের এমজি এর ভ্যালু কমতেছে। এই জায়গাতে যে পরিমাণ পানি ছিল এই জায়গাতে তো সে পরিমাণ ওই এরিয়াতে পানিটা নাই, অনেক কম, বুঝছো? আমাদের প্রেসার মেইনলি ডিপেন্ড করে রো জি এইচ, আমাদের পানির গভীরতা কতটুকু, পানির রো কতটুকু, রো তো চেঞ্জ হচ্ছে না, বাট এই জায়গাতে পানির যে গভীরতাটা ছিল এই জায়গায় এই লেয়ারটা চিন্তা করো কতটুকু পানি বা বেরোচ্ছে এতটুকুর ভিতরে। তুমি এখানে যদি তুমি নিজের চিন্তা করো এই জায়গায় তোমার উপরে কতটুকু আছে আর পানি,
কত প্রেশারই বা অনুভব করবো। ভেলোসিটি বেশি বাট প্রেশার কম। তো আচ্ছা, তো কথা হচ্ছে এই জায়গার প্রেশার আমাদের বেশি থাকবে, এই জায়গার আমাদের প্রেশার কম, এই থ্রোটে প্রেশার কম। তো এই জায়গাতে ম্যানোমিটার লাগানো হয়। ম্যানোমিটার কি জিনিস? ম্যানোমিটার হচ্ছে একটা নল যার মধ্যে ফ্লুইড থাকে, এর মধ্যে হচ্ছে ফ্লুইড থাকবে, ফ্লুইড পানি থাকতে পারে, নর্মালি পারদ থাকে, তেল থাকে, তোমার অনেক ফ্লুইড থাকতে পারে, অ্যালকোহলও থাকে মাঝে মধ্যে। তো কথা হচ্ছে প্রেশার যখন এই পাশে বেশি থাকবে, এই জায়গায় প্রেশার কম, তার মানে এই জায়গার ফ্লুইড একটু নিচের দিকে নেমে যাবে, একটু নিচে নেমে যাবে, এই জায়গার ফ্লুইড একটু উপরের দিকে উঠে যাবে, কারণ এই জায়গার প্রেশার কম, এই জায়গায় প্রেশার বেশি, ধাক্কা দিচ্ছে বেশি। এই যে হাইটের যে ডিফারেন্সটা সৃষ্টি হইলো এই মাত্রই, যে যেহেতু প্রেশার হচ্ছে এই সাইডে বেশি, আমাদের একটা হাইটের ডিফারেন্স আমরা পাইলাম, এতটুকু হাইট ডিফারেন্স ডেল্টা এইচ। এই ডেল্টা এইচ থেকে আমরা হলো এই যে ডেল্টা পি মাপতে পারো, প্রেশারের ডিফারেন্স কত, রো জি ডেল্টা এইচ। এই ডেল্টা পি প্রেশার ডিফারেন্সটা বাড়বে যদি আমাদের ফ্লো রেটটা বাড়ে। এখানে ফ্লোয়ের ভেলোসিটি যতটুকু, ফ্লো ভেলোসিটি না, এটা আসলে ফ্লো রেট বলা হয়, কিউ দ্বারা প্রকাশ করা হয়। ফ্লো রেট মানে হলো একক সময়ে কত ভলিউম যাচ্ছে, মিটার কিউব পার সেকেন্ড। তো এই যত ভলিউম যাবে এ পাশে একক সময়, বা ফ্লো রেট যত বেশি হবে, এই ডেল পিটা তত বাড়বে। তো আমরা ডেল পিটা ইকুয়েশনে বসাই, তোমাদের এত ক্যালকুলেশন নাই, তো যা সেটা ইকুয়েশনে বসালেই আমরা হলো ফ্লো রেটটা পেয়ে যাই। ওগুলো নর্মালি এম্প্যারিক্যাল ফর্মুলা থাকে। এম্প্যারিক্যাল ফর্মুলা মানে হলো দুই ধরনের ফর্মুলা আছে, এম্প্যারিক্যাল ফর্মুলা, থিওরিটিক্যাল ফর্মুলা। যেমন নিউটনের সূত্র এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো যে থিওরিটিক্যাল ফর্মুলা, এগুলো আমরা প্রমাণ করতে পারি। কিছু ফর্মুলা আছে যারা এম্প্যারিক্যাল, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট করে আনা হয়, যন্ত্র তো যন্ত্র ভ্যারি করে, সেগুলোকে বলে এম্প্যারিক্যাল ফর্মুলা। তো যেহেতু এক একটা অরিফিস মিটার এক এক রকম, তার নিজস্ব একটা ফর্মুলা থাকবে, তুমি কেনার সময় হচ্ছে যন্ত্রের গায়ে ওই কনস্ট্যান্ট লেখা থাকে নর্মালি, তো ওই ফর্মুলায় হচ্ছে ডেল পি বসাবা, ডেল পি বসালে কিউ পেয়ে যাবা। এই ভেঞ্চুরি মিটার সেম জিনিস, সেম, জাস্ট অরিফিস মিটার আর ভেঞ্চুরি মিটারের মধ্যে পার্থক্য হলো এই জায়গায় একটা নজেল থাকে, এই জায়গায় একটা নজেলের উল্টা জিনিস থাকে। নজেল হচ্ছে এরকম দেখতে, নজেলের উল্টা হবে এরকম। এই তো এটার কাজ হচ্ছে প্রেশার রিকভারি করা। এই জায়গাতে প্রেশার কমে যায়, মানে নজরের উল্টা হলে কি হবে, প্রেশার আবার বেড়ে যাবে, তো প্রেশার কিছু রিকভার হয়। যাই হোক, অত না জানলেও চলবে। এই যে এখানে আমাদের ভেনা কন্ট্রাক্টটা হলো এই জায়গায়, থ্রোটের মাঝখানে, থ্রোটেই হচ্ছে ভেনা কন্ট্রাক্টটা। আমাদের আগেরটাতে ভেনা কন্ট্রাক্ট একটু সামনে ছিল, এই যে ভেনা কন্ট্রাক্টটা থ্রোটের সামনে, বাট এই জায়গায় ভেনা কন্ট্রাক্ট হচ্ছে থ্রোটেই হয়। এই জায়গাতে সবচেয়ে স্ট্রিম লাইনেরও লো এরিয়া, আমাদের যন্ত্রেরও লো এরিয়া এই জায়গায়। তো এই দেখো, যেহেতু এখানে প্রেশারটা বেশি, আমরা জানি যে চিকন জায়গার ভিতরে ঢুকলে প্রেশার কমে যায়, তাহলে দেখা যায় প্রেশার বেশি, ধাক্কা দিয়ে এটাকে নিচে বাড়াই দিচ্ছে। এই যে ডেল্টা এইচ সৃষ্টি হলো, বুঝতে পারছো? এই ডেল্টা এইচ থেকে আবারও ডেল্টা পি হচ্ছে রো জি ডেল্টা এইচ, আমরা ডেল্টা পি পাবো। ওই এম্প্যারিক্যাল ফর্মুলা যেটা থাকে, ওই ফর্মুলাতে আমরা কিউ বসাই দেবো, মানে ডেল্টা পি এর ভ্যালু বসাই দেবো, সামথিং সামথিং থাকবে, আমরা হচ্ছে ফ্লো রেটটা পেয়ে যাবো। বোঝা গেছে? সবগুলোর প্রিন্সিপাল সেম। আমরা হচ্ছে একটা ম্যানোমিটার রাখবো, ম্যানোমিটার থেকে আমরা হাইট ডিফারেন্স বের করবো, হাইট ডিফারেন্স থেকে আমরা প্রেশার ডিফারেন্স বের করবো, প্রেশার ডিফারেন্স থেকে এম্প্যারিক্যাল ফর্মুলার মাধ্যমে ফ্লো রেটটা পাবো। এই লাস্ট ওয়ান হচ্ছে পিটিও টিউব, সেম, এটাও বেসিক্যালি সেম। এখানে দেখো যে এই জায়গায় হচ্ছে একটা ম্যানোমিটারের প্রান্ত, ম্যানোমিটার আর একটা প্রান্ত হচ্ছে একটু উপরের দিকে থাকে, খেয়াল করে দেখো যে এই জায়গায় আছে। তো ক্লিয়ারলি এটা যেহেতু বেশি গভীরে, আমরা জানি একই ফর্মুলা, ও যে এইচটা বেশি, তার মানে সরি এইচটা বেশি বলতেছি, আমাদের সেন্ট্রয়েডের সাপেক্ষে হিসাব করতে হবে। আচ্ছা একটু বলেছে, দাঁড়াও, এই জায়গাতে এটা বোঝানো একটু কঠিন। চিন্তা করো যে একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, ট্রাই করে একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করো। ফ্লুইড ফ্লো হচ্ছে, ওয়ালের কাছ দিয়ে যে ফ্লুইডটা ফ্লো করবে ওটা ভেলোসিটি একটু কম থাকবে, কারণ ওয়ালের সাথে একটা ঘর্ষণ হবে। এই মাঝখান দিয়ে যা যাচ্ছে তার ভেলোসিটি একটু বেশি হবে। আমরা যদি ভেলোসিটির প্রোফাইলটা আঁকি, আমরা দেখবো যে কাইন্ড অফ এরকম ভেলোসিটিটা, ওয়ালের দিকে ভেলোসিটি একেবারে জিরোর কাছাকাছি, এইদিকে ভেলোসিটিটা সবচেয়ে বেশি। বুঝতে পারছো? তো এইদিকে যদি ভেলোসিটিটা বেশি হয়, এই জায়গায় যদি ভেলোসিটি কম হয়, তার মানে ফ্লুইড ভেলোসিটি, আমি যেটা বললাম যে ভেলোসিটি কিউ বা ফ্লো রেট যত বেশি হবে,
পি এর পরিমাণও তত বাড়বে, প্রেশারও তত বাড়বে, অনেক জোরে গিয়ে ধাক্কা দিচ্ছে। আর নিচে যত ফ্লোরেটটা কম, ফ্লোরে যত কম হবে ধাক্কাও কম, কিউ কম, পিও কম। এই যে প্রেশারের একটা ডিফারেন্স, এই জায়গাতে আমরা প্রেশার বেশি পাবো, বেশি জোরে ধাক্কা দিবে, অনেক বেশি ফ্লোরেট। এই জায়গায় ওয়ালের কাছাকাছি পানি সহজ যেতে পারতেছে না ঘর্ষণের কারণে, এই জায়গায় আমাদের প্রেশার কম। এই ডিফারেন্স থেকে আমরা ডেল্টা এইচ পাবো, ডেল্টা এইচটা ম্যানোমিটারে দেখবো, ডেল্টা এইচ থেকে আবারও সেম জিনিস ডেল্টা পি রো জি ডেল্টা এইচ, এই ডেল্টা পিটা আমরা হচ্ছে ওই এম্পিরিক্যাল ফর্মুলায় বসাবো, কিউ পাবো, একই রুল। কোনো কোয়েশ্চেন কি আছে এতটুকু পর্যন্ত? তোমাদের সেন্সর শেষ। কোনো কোয়েশ্চেন ফুল স্লাইডে? আচ্ছা, না থাকলে তোমরা হচ্ছে রোলটা লিখে দাও চ্যাট বক্সে। ফার্স্ট মিটিংটা ক্লোজ করে দেব। স্যার এখান থেকে কি ম্যাথ প্লাস থিওরি দুটোই আসতে পারে? ম্যাথে ফ্লোমিটার থেকে আসবে না, তোমাদের ম্যাথ আসলে যে কয়েকটা ম্যাথ আমি উপরে দেখালাম তো ওই জায়গাগুলো থেকে আসবে। এই যে এগুলো কি থিওরি আসবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, বর্ণনা আসবে কেমনে কাজ করে সেঞ্চুরি মিটার এগুলো। সেঞ্চুরি মিটারের একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে ডাইভারজেন্ট, এটাকে বলা হয় ডাইভারজেন্ট। আমরা হচ্ছে প্রেশার রিকভার করতে পারি কিছুটা। অরিফিস মিটার আমরা কিন্তু প্রেশার রিকভারি কোনো অপশন নেই, এই যে কমে গেল এটা বাড়ানোর জন্য আর কিচ্ছু নেই। আমরা জানি নজেলে হচ্ছে কমে, নজেলের উল্টা যদি কিছু থাকে এখান থেকে এখানে বেরোলে যদি প্রেশার কমে তাহলে নজেলের উল্টা জায়গায় কি হবে, প্রেশার বাড়বে। এটা হলো আমাদের কিছুটা প্রেশার রিকভারি করে, ওয়েস্ট কম হয়, প্রেশার এনার্জির ওয়েস্ট কম হয়। বাট এই জায়গায় আমাদের প্রেশার রিকভারির কোনো অপশন নেই, এর জন্য দাম কম, মানে সুবিধা আছে। বাট ভেন্সিলিমিটার দাম বেশি হলে এটা হলো প্রেশার রিকভারি করে, এনার্জি লস কম। খেয়াল করো এই যে এখানে আমাদের ইয়াটা দেওয়া আছে হালকা, যে এই জায়গায় কিছুটা রিকভার হয়। আর একটা জিনিস মনে রাখবে, আমাদের ম্যানোমিটার সবসময় বসানো উচিত হলো ভেনা কন্ট্রাক্টটাতে, যে এখানে ভেনা কন্ট্রাক্টটা মাঝখানে, এই জায়গায় হলো ম্যানোমিটারের এক প্রান্ত, আর এক প্রান্ত থাকবে হচ্ছে এখানে যদি দেখাচ্ছে যে এই পাশ বরাবর, এটা এখানে থাকবে না, এটা থাকবে হচ্ছে এই জায়গায়, যে জায়গা থেকে নজল শুরু হয়েছে, যে জায়গা থেকে বাঁকা শুরু হয়েছে, এই জায়গা হচ্ছে এক প্রান্ত থাকবে, আর এক প্রান্ত থাকবে এই পাশে। অ্যাকচুয়াল দেখতে এরকম হইতো। সিমিলারলি হচ্ছে এই জায়গায় আমাদের একটা থাকবে হলো ভেনা কন্ট্রাক্টর কাছাকাছি, আর একটা থাকবে হচ্ছে যে যেখান থেকে নজল শুরু হয়েছে, বেস্ট রেজাল্টের জন্য। স্যার চ্যাপ্টার ওয়াইজ সেটগুলোর ব্যাপারে কি একটু বলবেন? চ্যাপ্টার ওয়াইজ সেট, ওটা তোমরা তো হলো ইয়া দেখলেই পাওয়া, ওই যে ওল্ড কোশ্চেন গুলা, তোমাদের পুরানো ইয়ার গুলার কোশ্চেন আছে না? জি স্যার। ওই সেম ফরম্যাট, একই ফরম্যাট। স্যার চ্যাপ্টারগুলো কি মিক্স হতে পারে? মিক্স বলতে মানে স্যার মানে দুইটা চ্যাপ্টার একসাথে একটা সেট হলো এরকম? মিক্স হয়। নরমালি দুইটা চ্যাপ্টার মিলে হলো একটা সেট করে আর কি। কোন কোন ম্যাথ এটার? এই যে স্লাইড পড়ালাম, এটা তো যেগুলো করে সেগুলোই। তোমাদের ম্যাথ সবচেয়ে বেশি আছে তো কাইনেমেটিক্স আর হচ্ছে ডাইনামিক্স অংশটুকুতে, প্লেনার কাইনেমেটিক্স, আর একটা হলো ডিফারেন্সিয়াল মোশন, ডিগ্রি অফ ফ্রিডম। এই তিনটা জায়গায় হলো ম্যাথের পরিমাণ একটু বেশি। তো এই যে ম্যাথ আসলে এই জায়গা থেকে আসার প্রবাবিলিটি একটু বেশি বাকিগুলোর তুলনায়। এছাড়াও তোমাদের ডিসি মোটর, মাইক্রোপ্রসেসরে কিছু ছোটখাটো ম্যাথ আছে, এখানেও যেমন ছোটখাটো ম্যাথ আছে। তবে পসিবিলিটি বেশি হলো মানে যদি প্লেনার কাইনেমেটিক্স, ডিফারেন্সিয়াল মোশন আর ডিগ্রি অফ ফ্রিডম, এখান থেকে ম্যাথ আসার চান্স সবচেয়ে বেশি। কোন কোন ফিগার লাগবে, এটা তো বিশাল পরিণত কোশ্চেন, মানে কমন সেন্স আই গেস, মানে হ্যাঁ হ্যাঁ, যে সিম্বল, তারপরে হচ্ছে কি বলে সিম্বল ছিল, আরো তো ছিল যে কি বলে অপারেশনে যে
মড গুলো ছিল, বিভিন্ন মড ছিল, এক্সাইটেশন মড ছিল। হ্যাঁ ওগুলো লাগবে, ওগুলো চিত্রগুলো প্র্যাকটিস করবা। হাইব্রিড মোটর, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল ইলাকটেন্স, এগুলো চিত্রগুলো প্র্যাকটিস করবা। পুরাতন প্রশ্ন কত সাল পর্যন্ত দেখব? যত ওল্ড পারা যায়, আবার হচ্ছে 1900 সালে যাওয়ার দরকার নেই। আমার তো মনে হয় লাস্ট 5 বছর 6 বছর দেখলে এনাফ।